প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। প্যান্ডামিক এই সিচুয়েশনে আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাসরুমের বাইরে আছি। তো এই ক্লাসরুমের বাইরে থাকার দরুন আমরা আমাদের পাঠ্য বই থেকে, আমাদের পড়ালেখা থেকে অনেক দূরে চলে গেছি। তো এই জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের ইনস্টিটিউট কর্তৃপক্ষ অনলাইনে ক্লাসের আয়োজন করেছে। তো যে যেখানেই থাকি আমরা অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করি। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনলাইন ক্লাসে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আমাদের একটি পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছি। এখন আমরা নতুন পর্ব আরম্ভ করেছি। তো এই নতুন পর্বটা হচ্ছে প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম সেমিস্টারের একটি বিষয়, সেটি হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। তো আজকে আমরা যে টপিক বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়, বয়লারের বৈশিষ্ট্য, ক্লাস ক্যারেক্টারিস অফ বয়লার। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রথমে সাবজেক্টটির সাথে পরিচিত হয়ে নিই। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা সাবজেক্টের খুঁটিনাটি বিষয়গুলো জানবো, যে এই সাবজেক্ট কত মার্কে বা এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কেমন, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা ইতিপূর্বে বলেছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বয়লার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, যার বিষয় কোড হচ্ছে 67152। এই 67152 মিনিংটা অবশ্যই আমরা ইতিমধ্যে জানি বা বিগত পর্বে যে আলোচনা করেছি সেটা থেকে হয়তো বোঝা যায়। এই 6টা হচ্ছে 16 প্রবিধান, আর 71 হচ্ছে আমাদের পাওয়ারের ডিপার্টমেন্ট কোড, আর 5 হচ্ছে যে পঞ্চম পর্ব, আর 2 হচ্ছে এই পঞ্চম পর্বে, এটা পাওয়ার ডিপার্টমেন্টের 2 নাম্বার সাবজেক্ট। তো এটা পঞ্চম সেমিস্টারের পাওয়ার টেকনোলজি সকল শিক্ষার্থী পড়বে। তো এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা জানি যে আমাদের টোটাল মার্ককে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে থিওরি। তো এটাকে আমরা বলি টিপিসি, অর্থাৎ কি থিওরি, প্র্যাকটিক্যাল এবং সি হচ্ছে ক্রেডিট। এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 মানে হচ্ছে প্রতি ক্রেডিটের মান হচ্ছে 50, অর্থাৎ এই সাবজেক্টের টোটাল মার্ক হচ্ছে 3 × 50, অর্থাৎ 150। তো এই টি অর্থাৎ থিওরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে। এই 2টা হচ্ছে কি, মানে সপ্তাহে এটার 2টা থিওরি ক্লাস হবে, আর 3 নিচে কি 3 আছে, তার মানে হচ্ছে যে প্র্যাকটিক্যাল 3 পিরিয়ডের একটা ক্লাস হবে সপ্তাহে এই বিষয়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই টিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, টিসি এবং টিএফ, অর্থাৎ থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, যেটা আমরা বোর্ড ফাইনাল পরীক্ষা বলে থাকি। এই থিওরি কন্টিনিউয়াসের মধ্যে আছে 40 মার্ক এবং থিওরি ফাইনাল হচ্ছে 60 মার্ক, অর্থাৎ যেটা তোমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবে সেই সেমিস্টার ফাইনাল পরীক্ষার মার্ক হচ্ছে 60 এবং থিওরি কন্টিনিউয়াসের মার্ক হচ্ছে 40। এই থিওরি কন্টিনিউয়াসের মধ্যে, অর্থাৎ এই 40 মার্কের মধ্যে আমাদের মিড টার্ম থাকবে, আমাদের থিওরি ক্লাস থাকবে, আমাদের থিওরি যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ সেশনাল খাতা এগুলো থাকবে, তারপর হচ্ছে তোমার থিওরি ক্লাসে প্রেজেন্ট, এগুলো এই সব মিলেই হচ্ছে 40 মার্ক। আর প্র্যাকটিক্যালকেও 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে কি পিএফ অর্থাৎ প্র্যাকটিক্যাল ফাইনাল। এই পিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 25 মার্ক। পিসি হচ্ছে কি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হবে এই প্র্যাকটিক্যাল ক্লাসের হাজিরা, এই প্র্যাকটিক্যাল ক্লাসের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, জব, এইসবের মধ্যে হচ্ছে 25, অর্থাৎ পিসি। আরেকটা আছে কি পিএফ, অর্থাৎ কি প্র্যাকটিক্যাল ফাইনাল। এই প্র্যাকটিক্যাল ফাইনালটা কোনটা, আমরা সেমিস্টারে ফাইনাল পরীক্ষার শেষে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে থাকি, তাই না?
এই যে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এই 25 মার্কের মধ্যে। তাহলে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী টপিকে যাই। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা আজকে বয়লার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স নিয়ে আলোচনা করব। তো বয়লার ইতিপূর্বে তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু হয়তো তার কার্যপরিধি বা তার ব্যবহারটা আমরা এখনও তেমনভাবে জানি না। তো এই ব্যবহার জানার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে মানে যারাই আমরা যুক্ত হব তারাই তোমাদের নিজের রুল, পর্ব, শিফট এই তিনটা বিষয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে আমার হাজিরা নিতে সুবিধা হবে। এই হাজিরাগুলো কিন্তু কি কাউন্ট হবে। নর্মালি আমরা যেরকম হাজিরা দেখে একটা মার্ক দেই তোমাদের, এই যে আমরা যে আলোচনা করলাম মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারগুলো, তো এই যে তোমরা অনলাইন ক্লাস করতেছো, এই অনলাইন ক্লাসের মার্কও কিন্তু তোমাদের দেয়া হবে। এবং যারা যারা জয়েন করতেছো তাদেরকে কিন্তু মার্ক দেওয়া হবে। আর যারা জয়েন না করতেছো তাদেরকে কিন্তু এই হাজিরা মার্ক দেওয়া হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা বয়লার দেখে থাকি তাহলে বয়লারের কাজ হয়তো আমরা কি জেনে থাকবো যে বয়লার আসলে কি কাজ করে। তা আমরা সকলেই জানি বয়লার স্টিম উৎপন্ন করে। তো আসলে সেই স্টিমটা কীভাবে উৎপন্ন করে সেই বিষয়টা বিস্তারিত আমরা জানব। তো কারা কারা লাইভে আসো আমার সাথে, আমাকে কমেন্টে জানালে আমি বুঝতে পারবো যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ এবং ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছে, তাদের মধ্যে মোহাম্মদ সাহাব্বির আছে, তারপর হচ্ছে রুবেল আছে, তারপর সৌরভ হাসান সিফাত আছে, শেখ ইমরান হাসান আছে, টুম্পা আক্তার আছে, তারপর শাহরিয়া আলম সাগর আছে। তো ধন্যবাদ যারা ইতিমধ্যেই আমাদের ক্লাসে যুক্ত হয়েছ। তো যারাই যুক্ত হবে নতুন করে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তারা তোমাদের নিজের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের হাজিরা নিয়ে নিব। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কি বয়লার। তো আমরা জানি সকলেই যে বয়লার বাষ্প উৎপন্ন করে। সেটা আসলে কীভাবে বাষ্প উৎপন্ন করে সেই জিনিসটা আমরা আলোচনা করি। তো আমরা এখানে একটি কি ছবি দেখতে পাচ্ছি, তাই না শিক্ষার্থীরা? দেখো, এই যে একটা ছবি, এখানে একটা বদ্ধ ভেসেল আছে, ক্লোজ ভেসেল আছে। এটা হচ্ছে কি একটা ক্লোজ ভেসেল বা একটা বদ্ধ পাত্র। এই বদ্ধ পাত্রের এক পাশ দিয়ে কি আমি ওয়াটার ইন অর্থাৎ কি পানি প্রবেশ করাচ্ছি। এই পানি প্রবেশ করানোর পরে আমি কি করতেছি, এই যে নিচ দিয়ে আমি কি এই পানিকে আমি তাপীয় করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, পানিকে যদি আমি তাপ প্রদান করি তাহলে কি হবে, আস্তে আস্তে সেই পানিকে আস্তে আস্তে কি বাষ্পে পরিণত হতে শুরু করবে না? আমরা কি জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে তখন কি পানি আস্তে আস্তে কি ফুটতে শুরু করে। তো যখন পানিকে আমি আস্তে আস্তে কি তাপ প্রদান করব বিভিন্ন মাধ্যমে, তখন কি পানি কি বাষ্পে পরিণত হতে শুরু করবে। এখানে আমার ওয়াটার প্রবেশ করেছে, আমি এই দিক দিয়ে কি নিচ দিয়ে আমি ওয়াটারকে তাপ প্রদান করতেছি, পানিকে তাপ প্রদান করতে হওয়ার পর কি এই পানিকে তাপ প্রদান করে কি এখানে কি একটা বাষ্প তৈরি হচ্ছে। এই বাষ্পটাকে আমি একটা লাইনের মাধ্যমে বা একটা আউটলাইনের মাধ্যমে বের করে আমি আমার কার্যবস্তুতে নিয়ে যাচ্ছি। তারপর আমি যেখানে প্রয়োজন আমি সেখানে ব্যবহার করতে পারবো। আসলে আমি বাষ্পের কোন জিনিসটা ব্যবহার করে থাকি? আমরা অনেকে বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনছি বা স্টিম ইঞ্জিন নাম শুনে থাকি। তো এই স্টিম ইঞ্জিন, আসলে স্টিম দ্বারা ইঞ্জিন কীভাবে চলে? আসলে স্টিম এই যে বাষ্প এই ওয়াটার থেকে যখন তাপ প্রদানের ফলে বাষ্প উৎপন্ন হয়েছে, এইখানে কি বাষ্পের একটা প্রেশার থাকে। এই প্রেশারটাকে আমি কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালাই, অথবা কি আমি স্টিম টারবাইন চালাবো। এই স্টিমের প্রেশারটাকে আমি মূলত কাজে লাগাবো। প্রথম আমি স্টিম উৎপন্ন করব, স্টিম উৎপন্ন করলে সেই স্টিমের একটা কি প্রেশার তৈরি হবে, সেই প্রেশারটাকে আমি কাজে লাগাবো। তো এটাই হচ্ছে কি আমার মূলত বয়লারের কাজ। তো আশা করি তোমরা বয়লার সম্বন্ধে মোটামুটি বুঝতে পেরেছো। যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কাছে অন্য একটি ডিভাইস আছে যার সাহায্যে কি আমি দেখতে পাচ্ছি যে কারা কারা কমেন্ট করতেছে। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কি আমাকে প্রশ্ন করলে আমি কি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো শিক্ষার্থীবৃন্দরা আমরা পরবর্তী টপিকে যাই। তো এতক্ষণ আমি আলোচনা করেছি, আলোচনা করেছি ইতিপূর্বে তোমরা হয়তো বা কি জেনে গেছো। তো আজকের উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীবৃন্দরা আজকে আমাদের যে পার্ট আলোচনা হবে, এই পার্ট শেষে আমরা আসলে কি শিখতে পারবো বা কি জানতে পারবো সেটা যদি আমরা দেখি, তাহলে আজকে পার্ট শেষে আমরা জানতে পারবো হোয়াট ইজ বয়লার। ইতিমধ্যে কি আমরা বয়লারের সংজ্ঞাটা বা বয়লারের কাজটাকে আমরা জেনে নিয়েছি, তারপর আমরা ভিতরে বিশদভাবে আলোচনা করব যে বয়লার আসলে কি কাজে ব্যবহার করা হয়, বয়লার জিনিসটা আসলে কি, বয়লারের ক্লাসিফিকেশনগুলো কি, আমরা কি বয়লারের ক্লাসিফিকেশনও জানতে পারবো পার্ট শেষে। এবং আমরা জানতে পারবো যে বয়লার ব্লো ডাউন কি, তারপর আমরা জানতে পারবো বয়লার ক্যাপাসিটি কি, আমরা আরও জানবো বয়লার স্কেলিং কি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আলোচনার আমাদের প্রথম বিষয় হচ্ছে কি বয়লার কি, অর্থাৎ হোয়াট ইজ বয়লার। তো শিক্ষার্থীবৃন্দরা আমরা যদি ইতিপূর্বে দেখে থাকি যে পূর্বে যে চিত্রটি আমি দেখিয়েছিলাম সেখানে কি আমাদের বয়লার সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তারপরে কি আমরা বয়লার সম্বন্ধে আবার বিস্তারিত জেনে নিই যে বয়লার হচ্ছে এমন একটি কি বদ্ধ প্রকোষ্ঠ বা বদ্ধ পাত্র যেখানে কি পানি প্রবেশ করে সেই পানিকে তাপ প্রদান করে তাপের সাহায্যে পানিকে ধীরে ধীরে কি বাষ্পে রূপান্তর করা হয় এবং সেই বাষ্পকে বিভিন্ন প্রয়োজনে আমি বিভিন্ন জায়গায় কি কাজে লাগিয়ে থাকি। তো বয়লার হচ্ছে এমন একটি জিনিস যার সাহায্যে কি একটি বদ্ধ পাত্রের মধ্যে পানি রাখা হবে, সেই পানিকে তাপ প্রয়োগে বাষ্প উৎপন্ন করা হবে। তো এটা যার সাহায্যে করা হয় সেটাই হচ্ছে কি বয়লার। তো শিক্ষার্থীবৃন্দরা আমরা বয়লার কি সেই জিনিসটি ইতিপূর্বে জেনেছি, এখন আমরা জানবো কি। তো দেখো আমাদের যে হিট ইঞ্জিন ল্যাব আছে এখানেও একটা আমাদের কি বয়লার আছে। তো যেহেতু এখন আমাদের ক্লাস হচ্ছে না, যদি আমাদের হিট ইঞ্জিন ল্যাবে ক্লাস হইতো তাহলে কি আমরা সচক্ষে বয়লারটা দেখতে পারতাম আমাদের কি বয়লার আছে। তো এখন যেহেতু ক্লাস হচ্ছে না তাহলে আমাদের অনলাইনে আমরা একটি বয়লার দেখার চেষ্টা করি। তো এটি হচ্ছে কি আমাদের একটি বয়লার, এটা একটি ফায়ার টিউব বয়লার আমরা ধরে নিই। আমাদের যে হিট ইঞ্জিন ল্যাব আছে সেইখানে একটা ফায়ার টিউব বয়লার আছে। তো সেটা যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে বা আমরা যখন ক্লাসে ফিরে আসবো তখন সেই বয়লারটি আমাদের দেখার সৌভাগ্য হবে। আমরা সবাই দোয়া করি তাড়াতাড়ি সব কিছু স্বাভাবিক হোক, তাড়াতাড়ি যেন আমরা ক্লাসে ফিরতে পারি। তো মুশফিক আমাকে প্রশ্ন করেছে যে স্যার বয়লার মানে কি একটা বোঝাবেন। আসলে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যারা এতক্ষণ ছিলে আমাদের সাথে যে বয়লার কি। বয়লার হচ্ছে এমন একটি বদ্ধ প্রকোষ্ঠ যেখানে কি পানি প্রবেশ করানো হয় প্রথমে, তারপর সেই পানিকে কি কোনো মাধ্যমে কি তাপ প্রদান করা হয়। তাহলে পানিকে যখন আমি তাপ দিব তখন কি তার মধ্যে একটা বাষ্প উৎপন্ন হবে, সেই বাষ্পের একটি কি প্রেশার থাকবে, সেই প্রেশারটাই কি আমি কাজে লাগাবো। অর্থাৎ কি যে পাত্রের মধ্যে পানিকে তাপ প্রয়োগ করে বাষ্প উৎপন্ন করা হয় সেটাই হচ্ছে কি বয়লার। আমরা এটা কি একটা বয়লার দেখতে পাচ্ছি। তো এই বয়লারের ভিতরে কি, এটা যদি ফায়ার টিউব বয়লার হয় তাহলে কি টিউবের ভিতরে কি থাকবে, ফায়ার থাকবে অর্থাৎ আগুন থাকবে, আর টিউবের বাইরে কি পানি থাকবে। তাহলে কি আমি টিউবের ভিতরে কি আগুন যখন থাকবে আর টিউবের বাইরে যখন পানি থাকবে তাহলে কি এই টিউবের ভিতরের আগুনের সংস্পর্শে বাইরের পানি কি তাপীয় হবে না। তাহলে কি আস্তে আস্তে কি তাপ যখন বাড়তে থাকবে তখন কি সেখানে কি বাষ্প উৎপন্ন হতে শুরু করবে। তো এটাই হচ্ছে কি বয়লারের মূলত কাজ। তো আমরা একটি বয়লার দেখে নিলাম। তো এখন যারা জয়েন করেছো নতুনভাবে তাদেরকে বলে নিচ্ছি যে যারাই জয়েন করতেছো তারাই কি তোমাদের নিজেদের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে কমেন্টে লিখে দিবে, তাহলে কি আমার পরবর্তীতে হাজিরা নিতে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো যে বয়লারের প্রকারভেদ কি। আসলে বয়লার দেখে থাকি আমরা, তো বয়লার কত প্রকার বা কি কি ধরনের বয়লার আমরা সচরাচর দেখে থাকি সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো পানি এবং হট গ্যাসের সম্পর্কে অনুসারে কি বয়লার দুই প্রকার। পানি এবং হট গ্যাসের কি সম্পর্ক অনুসারে বয়লার দুই প্রকার। একটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার, মূলত হচ্ছে এই দুই ধরনের বয়লারে কি আমরা বাস্তবে দেখতে পাই। একটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার, অন্যটি হচ্ছে কি ফায়ার টিউব বয়লার। এই ওয়াটার টিউব বয়লার কি
ইতিমধ্যে কি আমরা আলোচনা করেছি, ওয়াটার টিউব বয়লার হচ্ছে বয়লারের ভিতরে কি টিউব থাকবে। আমরা পরবর্তীতে চিত্র যে আছে সেই চিত্রের মধ্যে আমরা টিউবগুলো দেখতে পারবো। আমরা যে একটু আগে যে বয়লারটা দেখেছি সেই বয়লারের ভিতরে কি অসংখ্য কি টিউব থাকে এবং খালি জায়গা থাকে। তো ওয়াটার টিউব বয়লার হচ্ছে সেই বয়লার যে বয়লারের ভেতরে, যে বয়লার টিউবের ভিতরে কি ওয়াটার থাকে। দেখবা যে ওয়াটার টিউব বয়লার মানে কি টিউবের মধ্যে যে জিনিসটা থাকবে সেটাই অনুসারে কি এই বয়লারের নামকরণ করা হয়েছে। অর্থাৎ টিউবের ভিতরে যদি ওয়াটার থাকে আর বাইরে যদি কি আগুন থাকে তাহলে সেটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার। শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার আমার কথা? ওয়াটার টিউব বয়লার হচ্ছে টিউবের ভিতরে পানি থাকবে আর বাইরে থাকবে হচ্ছে কি আগুন। যখন টিউবের ভিতরে পানি থাকবে আর বাইরে আগুন থাকবে তাহলে কি হবে, এই টিউবের ভিতরের পানি কি বাইরের আগুন দ্বারা কি তাপীয় হবে না? তাহলে কি টিউবের ভিতরের পানি কি আস্তে আস্তে কি তাপীয় হবে এবং কি আস্তে আস্তে কি বাষ্পে পরিণত হতে শুরু করবে। তারপর হচ্ছে সেই বাষ্পকে আমি একটি স্টিম আউট লাইন দিয়ে কি বাইরে বের করে নিয়ে যাব। এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। আর হচ্ছে আরেকটা কি ফায়ার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার কি? তাহলে কি ফায়ার টিউব অর্থাৎ কি টিউবের ভিতরে হচ্ছে কি ফায়ার থাকবে। বয়লারের ভিতরে যে টিউব থাকবে বন্ধুরা, সেই টিউবের ভিতরে হচ্ছে ফায়ার থাকবে আর বাইরে হচ্ছে কি পানি থাকবে। তাহলে কি হবে জিনিসটা, যে টিউবের ভিতরে হচ্ছে ফায়ার চলাফেরা করতেছে আর বাইরে হচ্ছে কি আমার নর্মাল পানি থাকবে। তাহলে কি টিউবের ভিতরের ফায়ারের সংস্পর্শে যখন কি বাইরের পানি থাকবে তখন কি বাইরের পানি কি আস্তে আস্তে কি তাপীয় হবে না? আস্তে আস্তে বাইরের পানি তাপীয় হলে কি যখন তাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করবে তখন কি আস্তে আস্তে সেটা কি বাষ্পে পরিণত হতে শুরু করবে। তো এটা হচ্ছে কি ফায়ার টিউব বয়লার। অর্থাৎ কি যে বয়লারের টিউবের ভিতরে ফায়ার থাকে এবং টিউবের বাইরে পানি থাকে সেটা হচ্ছে কি ফায়ার টিউব বয়লার। তাহলে আমরা ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লার সম্বন্ধে জেনে নিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জানার কিছু থাকে আমাকে প্রশ্ন করবে। আমি অন্য একটি ডিভাইস নিয়ে সংযুক্ত আছি তোমাদের সাথে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে সৌরভ হুসাইন সিফাত লিখেছে, স্যার লেখাগুলো বাংলাতে লেখা থাকলে হয়তো আমরা বেশি বুঝতে পারতাম। তো আমার কথাটা আসলে শোনার চেষ্টা করো। বাংলা লেখাটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো এই জন্য হয়তো বাংলা লেখাটা হয়নি আর কি। তো আমি চেষ্টা করব পরবর্তীতে বাংলা স্লাইড তৈরি করার জন্য। আর এই সাবজেক্টটি হচ্ছে যে যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, এই জন্য আমরা বোর্ডে আলোচনা করার জন্য আমি ব্যক্তিগতভাবে কি আমি জিনিসটা ভালোভাবে নেইনি, কারণ বোর্ডে থিওরিটিক্যাল জিনিসগুলো আলোচনা করলে হয়তো মনোযোগটা তেমন থাকবে না। এই জন্য আমি স্লাইড তৈরি করেছি। তো সময় স্বল্পতার কারণে আমি ইংলিশে স্লাইড তৈরি করেছি। যদি সম্ভব হয় তাহলে আমি পরবর্তী স্লাইডগুলো বাংলাতে তৈরি করার চেষ্টা করব। তো আমি কিন্তু বাংলাতে কথা বলতেছি, এখানে ইংলিশে থাকুক কোনো সমস্যা নাই, তুমি আমার কথাগুলো শোনো। তাহলে আমরা ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লার সম্বন্ধে জেনে নিলাম। তারপর আমরা আরও প্রকারভেদ জানব যে অ্যাকর্ডিং টু ওয়াটার সার্কুলেশন অ্যারেঞ্জমেন্ট, মানে পানি প্রবাহের উপর ভিত্তি করে বয়লারের ভিতর কি আমার পানি প্রয়োজন আছে না? এই পানিকেই কিন্তু আমি তাপ প্রয়োগে বাষ্প উৎপন্ন করতেছি। তাহলে কি বয়লারের ভিতর আমার কি পানি প্রয়োজন আছে। এই পানি আমি কীভাবে বয়লারের ভিতর প্রবেশ করাবো তার উপর ডিপেন্ড করে বয়লার দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন বয়লার, অর্থাৎ কি প্রাকৃতিকভাবে যখন কোনো বয়লারের ভিতর পানি প্রবেশ করবে সেটা হচ্ছে কি ন্যাচারাল, যা প্রাকৃতিকভাবে এমনিতেই কি পানি তা বয়লারের ভিতর কি প্রবাহিত হবে। তো সেটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন বয়লার। আর একটা হচ্ছে কি ফোর্স সার্কুলেশন বয়লার, অর্থাৎ কি কারো মাধ্যমে চাপ প্রয়োগ করে পানিকে তার ভিতরে কি প্রবাহিত করানো হবে, সেটা হচ্ছে কি ফোর্স সার্কুলেশন বয়লার। এই ফোর্স সার্কুলেশন বয়লার এবং ন্যাচারাল বয়লারে কি আমরা চিত্র দেখব। চিত্র দেখলে কি আরো জিনিসটা কি ক্লিয়ার হবে যে ন্যাচারাল সার্কুলেশন বয়লার কোনটা, যে এই বয়লারে পানির সঞ্চালন ঘটে কি স্বাভাবিক পরিচালন প্রক্রিয়ায়। ঠিক আছে বন্ধুরা, এই ন্যাচারাল বয়লারে কি পানির প্রবাহ ঘটে কি পানির স্বাভাবিক পরিচালন প্রক্রিয়া, এবং কি ফোর্স সার্কুলেশন যে বয়লারটা আছে সেই বয়লারে কি আমি কোনো একটা পাম্পের সাহায্যে পানিকে চাপ প্রয়োগের মাধ্যমে বয়লারের ভিতরে প্রবেশ করাই। তো এটাই হচ্ছে কি ফোর্স এবং ন্যাচারাল সার্কুলেশন বয়লার। এই ফোর্স সার্কুলেশন বয়লারকে আমি এভাবে বলতে পারি যে এই বয়লার পাম্পের সাহায্যে বল প্রয়োগ করে বয়লারের মাধ্যমে পানির সঞ্চালন ঘটিয়ে থাকে। অর্থাৎ কি আমি ফোর্স সার্কুলেশনে একটি পাম্প ব্যবহার করতেছি বয়লারে পানি প্রবাহিত করানোর জন্য, এবং ন্যাচারাল সার্কুলেশনে কোনো পাম্প ব্যবহৃত আমি করতেছি না। তো সেটা আসলে পানি প্রবাহিত কীভাবে হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখো যে
এই ন্যাচারাল সার্কুলেশন বয়লারে কি পানি সঞ্চালন ঘটে স্বাভাবিক পরিচালন প্রবাহ অনুসারে। ফার্নেস হতে তাপ প্রয়োগ করে প্রথমে কি বয়লার নিচের দিকে উত্তপ্ত হয়। যখন আমি কি ফার্নেসের নিচের দিকে অর্থাৎ কি টিউবের নিচে মানে যখন আমি টিউবে কি তাপ প্রয়োগ করব তখন কি পানি কি আস্তে আস্তে কি তাপীয় হবে না। আর যখন পানি তাপীয় হবে তখন তার ডেনসিটি অর্থাৎ কি তার ঘনত্ব কি কমে যাবে। আর যদি ঘনত্ব কোনো বস্তু কমে যায় তাহলে কি সেই বস্তুটিকে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কি পানি কি বাষ্পটা কি এমনিতেই প্রবাহিত হচ্ছে, ন্যাচারালি প্রবাহিত হচ্ছে। ডেনসিটি কমার কারণে সে কি আস্তে আস্তে কি এমনিতে উপরের দিকে উঠতে থাকবে। ফলে কি নিচের পানির ঘনত্ব কমে যায় এবং কি উপরের দিকে ওঠে। উচ্চ তাপীয় বয়লার ব্যতীত মানে উচ্চ চাপ যে বয়লারগুলো আছে সেই বয়লার ব্যতীত অধিকাংশ বয়লারই হচ্ছে কি এই ন্যাচারাল সার্কুলেশন বয়লার। তো এই ন্যাচারাল সার্কুলেশন বয়লার এবং ফোর্স সার্কুলেশনের বয়লার যদি আমরা কি চিত্র দেখি তাহলে কি আমরা জিনিসটা কি আরও ক্লিয়ার হব। দেখো আমি দুইটা চিত্র দেখাতে চেষ্টা করেছি পাশাপাশি, ফোর্স সার্কুলেশন বয়লার এবং কি ন্যাচারাল সার্কুলেশন বয়লারের। দেখো এখানে চিত্রের মধ্যে বিভিন্ন জিনিস দেখানো আছে। প্রথম হচ্ছে কি এ দেখানো আছে। এ হচ্ছে কি এটা হচ্ছে কি ন্যাচারাল সার্কুলেশন বয়লার। এ হচ্ছে কি ফিড ওয়াটার ইনলেট অর্থাৎ কি এই ন্যাচারাল সার্কুলেশন বয়লারে কি এই দিক দিয়ে কি ফিড ওয়াটার প্রবেশ করবে। তাহলে কি এই দিক দিয়ে আমার বাইরে থেকে ফিড ওয়াটার প্রবেশ করতেছে। তারপর হচ্ছে বি হচ্ছে কি ডাউন কামার নট হিটার। তো এটা হচ্ছে কি এখানে কি হিটার নেই। এই যখন কি এই দিক দিয়ে পানি প্রবেশ করতেছে যেহেতু কি পানির দামটা উপরের দিকে তখন কি আলটিমেটলি কি গ্র্যাভিটি ফোর্সের কারণেই পানিটা কি নিচের দিকে নামতে থাকবে, এমনিতেই থাকবে। কিন্তু এখানে কিন্তু কোনো কি পাম্প প্রয়োজন হবে না যদি আমার পানিটা উপরে থাকে আর এদিক দিয়ে কোনো লাইন থাকে পানি আউট হওয়ার জন্য। তাহলে কি এই দিক থেকে পানিটা কি এমনিতেই নিচের দিকে পড়তে থাকবে। এই জন্য এটা হচ্ছে কি ন্যাচারাল সার্কুলেশন। তো এদিক দিয়ে কি ভিতরে পানি প্রবেশ করছে, তারপর হচ্ছে কি এদিক দিয়ে কি পানি নিচে নামতেছে, তারপর এখানে কি একটা হিটার আছে, মানে এই হিটারের সাহায্যে কি পানি তাপীয় হচ্ছে। তো পানি তাপীয় হলে কি হবে, পানি বাষ্পে পরিণত হবে। এই বাষ্পটা কি আমার এই দিক দিয়ে কি এই ড্রামের মধ্যে যাচ্ছে, ড্রামের মধ্যে গিয়ে কি এই দিক দিয়ে কি বাইরে বের হয়ে যাচ্ছে স্টিমটা। তো এটা হচ্ছে কি আমার ন্যাচারাল সার্কুলেশন বয়লার। তারপর আমরা আরেকটা কি দেখছি যে ফোর্স সার্কুলেশন বয়লার। এই ফোর্স সার্কুলেশন বয়লারটা কোনটা, দেখো এইটা। এখানেও কি এ পাস মানে এই দিক দিয়ে কি পানি প্রবেশ করতেছে। তো এই দিক দিয়ে পানি প্রবেশ করতেছে, এই দিক দিয়ে পানিটা কি এর নিচে নামতেছে এমনিতেই। তারপর একে কি আবার দ্রুত গতিতে এর মধ্যে প্রবাহিত করানোর জন্য এখানে কি একটা পাম্প ব্যবহার করছে। এখানে কি একটা কি পাম্প হচ্ছে কি দ্বারা কি এই পাম্প বোঝানো হয়েছে, এখানে একটি পাম্প ব্যবহার করছে। তো এই পাম্প দ্বারা কি পানিকে ফোর্স করে ধাক্কা দিয়ে কি এই হিটারের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তাহলে কি এই হিটারের মধ্যে যখন আসবে পানি তখন কি পানি কি তাপীয় হবে। পানি তাপীয় হলে কি হবে, বাষ্পে পরিণত হবে এবং সেই বাষ্প কি এই আউটলাইনের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। অর্থাৎ কি এখানে কি একটি পাম্প ব্যবহৃত হয়েছে আর এখানে কি কোনো পাম্প ব্যবহৃত হয় না, এটা ন্যাচারালি প্রবাহিত হয়েছে পানিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ন্যাচারাল এবং ফোর্স সার্কুলেশন বয়লার সম্বন্ধে ধারণা পেয়েছ। যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একজন লিখছে কি একজন প্রশ্ন করেছে যে নাজমুল ইমরান, স্যার হোয়াট ইজ ডাউন কামার। ডাউন কামার হচ্ছে কি এটা এই বিটা হচ্ছে কি ডাউন কামার নট হিটার। যে এই পানি উপর থেকে যখন নিচের দিকে নামতেছে তখন কি ডাউন অর্থাৎ কি নিচের দিকে, এই নিচের দিকে সে কামিং হইতেছে আসতেছে। তো এই নিচের দিকে আসাটাই হচ্ছে কি ডাউন কামার, এই এসে তারপর হচ্ছে হিটারের মধ্যে প্রবেশ করতেছে। ঠিক আছে, তাহলে এই ফোর্স ন্যাচারাল সার্কুলেশন বয়লার এবং ফোর্স সার্কুলেশন বয়লার সম্বন্ধে আমরা জেনে নিলাম। তারপর দেখো আরও অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা সামনের দিকে আগাই। আসলে যদি বিস্তারিত আলোচনা করা যায় একটা অধ্যায় হয়তো বা 2 দিন আলোচনা করা লাগবে। আমরা একটা অধ্যায় একদিনে আলোচনা করার জন্য চেষ্টা করব আর কি, যেহেতু অনলাইন ক্লাস, সেটা কতদিন হয় বা কতদিন পরে আবার পরীক্ষা হয়ে যায়, তো সেটার কোনো সিউরিটি নাই। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে থিওরি ক্লাস হচ্ছে এই অনলাইনে, এই থিওরি ক্লাসের উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি দেশের পরিস্থিতি ভালো না হয় তাহলে তো কলেজ খুলবে না। আর যদি কলেজ না খুলে এরকম 1-2 মাস এরকম চলতে থাকে, 1-2 মাস পরে কিন্তু যদি দেশের অবস্থা ভালো হয় তখন এই অনলাইন ক্লাস দিয়ে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে। তাহলে অনলাইন ক্লাস যেগুলোই করবে সেগুলো কি মনোযোগ সহকারে করবে। আমার সাবজেক্ট বা অন্য সাবজেক্ট যেই সাবজেক্টেই করো মনোযোগ সহকারে করবে এবং বুঝে করবে। আর আমরা এখন যেগুলো পড়াচ্ছি বাসায় গিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে হয়তো মনে থাকবে। আর যদি এখন আমি পড়ালাম
তুমি যদি কিছু নোট ডাউন না করো, কিছু খাতায় না লিখো, তাহলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তাহলে কি অবশ্যই মনোযোগ সহকারে এই পড়াশোনাগুলো কি মাথায় নেবেন, না হলে কি পরীক্ষায় যখন তুমি বসবে তখন তোমার জন্য কি কষ্টকর হবে। তারপর দেখো আরও বয়লারের ক্লাসিফিকেশন আছে, যা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু পজিশন অফ ফার্নেস, মানে ফার্নেসের অবস্থানের উপর নির্ভর করে বয়লারকে আবার কি দুই ভাগে ভাগ করা। ফার্নেস অর্থ কি চুল্লি, মানে যেখানে কি আগুন প্রবাহিত হয় বা আগুন জ্বালানো হয়, সেটা হচ্ছে কি ফার্নেস। এই ফার্নেসের অবস্থানের উপর নির্ভর করে বয়লারকে আমি দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইন্টারনাল ফার্নেস বয়লার, একটা হচ্ছে এক্সটার্নাল ফার্নেস বয়লার। আমরা কি ইন্টারনাল ইঞ্জিন এবং এক্সটার্নাল ইঞ্জিন পড়ছি না? যে ইন্টারনাল ইঞ্জিন কোনটা? যে ইঞ্জিনে জ্বালানির দহন ক্রিয়া কি ইঞ্জিন সিলিন্ডারের কি অভ্যন্তরে ঘটে, সেটা হচ্ছে কি ইন্টারনাল ইঞ্জিন। আর যে ইঞ্জিনের কি জ্বালানির দহন ক্রিয়া কি ইঞ্জিন সিলিন্ডারের কি বাইরে ঘটে, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ইঞ্জিন, তাই না? এখানে এরকম কি ইন্টারনাল ফায়ার বয়লার, অর্থাৎ কি যে বয়লারের কি ফায়ারটা কি বয়লারের ভেতরে সংঘটিত হয়, সেটা হচ্ছে কি ইন্টারনাল ফায়ার বয়লার। আর যে বয়লারের ফায়ারটা বা দহন ক্রিয়া বয়লারের বাইরে সংঘটিত হয়, সেটা হচ্ছে কি এক্সটার্নাল ফায়ার বয়লার। আমরা যদি চিত্র দেখি তাহলে কি আমরা স্পষ্ট বুঝতে পারবো। আমি সব কিছু চিত্র দেখানোর চেষ্টা করেছি যে কোনটা ইন্টারনাল ফায়ার বয়লার আর কোনটা কি এক্সটার্নাল ফায়ার বয়লার। দেখো ইন্টারনাল ফায়ার বয়লার, এটা হচ্ছে কি আমার ইন্টারনাল ফায়ার বয়লার। দেখো এইখানে কি যে অগ্নি প্রজ্বলন হচ্ছে বা দহন ক্রিয়া সংঘটিত হচ্ছে, এটা হচ্ছে কি এই বয়লারের ভেতরে সংঘটিত হচ্ছে। আর এটা একটা বয়লার, কিন্তু এর দহন ক্রিয়া কি ইঞ্জিন সিলিন্ডারে কি ওই বয়লারে কি বাইরে সংঘটিত হচ্ছে। এই জন্য এটা হচ্ছে কি এক্সটার্নাল ফায়ার বয়লার, অর্থাৎ কি তার দহন ক্রিয়াটি ইঞ্জিন সিলিন্ডারে কি বাইরে সংঘটিত হচ্ছে। তারপর আমরা যদি আরও প্রকারভেদ দেখি যে অ্যাকর্ডিং টু দ্য ইউজ, অর্থাৎ কি ব্যবহারের উপর ভিত্তি করে কি বয়লারকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন কি স্টেশনারি, অর্থাৎ কি এক জায়গায় স্থির থাকবে, বয়লারটা কি এক জায়গায় স্থির থাকবে। যেরকম আমাদের হিট ইঞ্জিন লেভেল যে বয়লারটা আছে, সেটা কি এক জায়গায় স্থিরভাবে কি সেট আপ করা আছে, তো এটা হচ্ছে কি স্টেশনারি বয়লার। আর যেগুলো পোর্টেবল, মানে এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তর করা যায় প্রয়োজনে, সেগুলো হচ্ছে কি পোর্টেবল বয়লার। তো এরকম বয়লারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু পজিশন অফ বয়লার, বয়লার অবস্থানের উপর নির্ভর করে, মানে বয়লার কীভাবে থাকবে, সেটা হরিজেন্টালি থাকতে পারে, ইনক্লাইনেট আনুভূমিক থাকতে পারে, অর্থাৎ কি পার্টিকেল থাকতে পারে, এরকমভাবে বিভিন্নভাবে কি বয়লার থাকতে পারে। তারপর হচ্ছে কি ইন অর্ডার টু ইনক্রিজিং ক্যাপাসিটি, বয়লারের ক্যাপাসিটির উপর নির্ভর করে বয়লারকে কি বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন কি ফায়ার টিপ বয়লার, ওয়াটার টিপ বয়লার এবং কি ওয়াটার ওয়াল বয়লার। এই ফায়ার টিপ বয়লারে কি এক ধরনের ক্যাপাসিটি থাকবে, ওয়াটার টিপ বয়লারে কি এক ধরনের ক্যাপাসিটি থাকবে। কারণ কি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব ভেতরের দিকে। তো এটা হচ্ছে কি বয়লারের ক্লাসিফিকেশন। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। তো যদি কোথাও না বুঝো তাহলে কি আমাকে জানাবা, আমি কমান্ড দেখতেছি, আমি কমান্ড দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে যারা নতুন জয়েন করতেছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারাই নতুন জয়েন করবে তারা কি নিজের রুল পর্বশীট এই তিনটা জিনিস কমান্ডে জানাবা, তাহলে কি আমি তোমাদের হাজিরা নিয়ে নিব। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। যে প্রথম আমরা দেখেছি কি বয়লার মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফায়ার টিউব বয়লার, একটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার। তো এই ফায়ার টিউব বয়লার ইতিপূর্বে আমরা কি জেনে নিয়েছি যে ফায়ার টিউব বয়লার কোনটা। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি ক্লাসে থাকতাম তাহলে হয়তো এখন জিজ্ঞেস করতাম তোমাদের যে ফায়ার টিউব বয়লার কি। আর যদি আমরা কি জুমে ক্লাস নেই তাহলেও কি আমরা কিন্তু তোমাদের জিজ্ঞেস করার সুযোগ থাকে, কিন্তু আমাদের যেহেতু মনিটরিং সিস্টেম আছে, সেই মনিটরিং সিস্টেমের কারণে কি আমরা জুমে ক্লাস নিতে পারতেছি না। কারণ ডিজি অফিস এই জিনিসটা কি এই ক্লাসগুলো মনিটরিং করবে আমাদের, তো জুমে মনিটরিং করার এরকম সুযোগ থাকে না, এই জন্য আমরা জুমে ক্লাস নিতে পারতেছি না। তো এই ফায়ার টিউব বয়লারটা কি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো ফায়ার টিউব বয়লার কি, যে বয়লারে কি টিউবের ভিতরে কি ফায়ার অর্থাৎ আগুন থাকে এবং বাইরে পানি থাকবে, তাহলে কি সেটা হচ্ছে কি ফায়ার টিউব বয়লার। এটা কীভাবে কি বাষ্প উৎপন্ন হবে, যখন আমি টিউবের ভিতরে কি বার্নারের সাহায্যে কি অগ্নি প্রজ্বলন করাবো, আর বাইরের দিক থেকে আমি এই টিউবের বাইরে যখন কি আমি পানি প্রবাহিত করাবো, যখন কি এই টিউবের অগ্নি প্রজ্বলন করাবো তখন সেখানে একটি কি তাপ উৎপন্ন হবে। সেই তাপে কি টিউবের বাইরের পানি কি আস্তে আস্তে কি বাষ্পে পরিণত হবে। সেই বাষ্প কি আমার আবার সুপারহিটেড বাষ্প হয়ে তারপর হচ্ছে কি আমার স্টিম আউটলাইন দিয়ে বাইরে বের হয়ে যাবে। এভাবে কি আমি একটি ফায়ার টিউব বয়লারে বাষ্প উৎপন্ন করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে। তো আমরা ইতিপূর্বে কি এই ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লার সম্বন্ধে কি আমরা আলোচনা করেছি। তো এটাই হচ্ছে কি ফায়ার টিউব বয়লার। দেখো আমরা যদি একটি ফায়ার টিউব বয়লারের চিত্র দেখি
তাহলে দেখতে পাবো কি এরকম ফায়ার টিউব বয়লার। দেখো এটা হচ্ছে একটা স্পষ্ট ফায়ার টিউব বয়লার। তো এটা হচ্ছে কি আমার একটা বয়লার, এই পুরোটা হচ্ছে কি আমার একটা বয়লার। এটা হচ্ছে কি বার্নার। বার্নার তো কি যে আগুন জ্বালায় দেয়, অর্থাৎ কি এই বার্নারের সাহায্যে কি অগ্নি প্রজ্বলন করা হবে কোথায়, এটা যেহেতু ফায়ার টিউব বয়লার, তাহলে কি এখানে যে নিচের দিকে যে টিউব থাকবে এই টিউবের ভিতরে কি ফায়ার থাকবে। এই দেখো আমরা কি ফায়ার দেখতে পাচ্ছি না, এই টিউবের ভিতরে কি ফায়ার আছে। আর এই টিউবের বাইরে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই দেখো এই সাদা যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি পানি। এই টিউবের ভিতরে যখন কি আমি এই বার্নারের সাহায্যে অগ্নি প্রজ্বলন করাবো, আর বাইরে যখন পানি থাকবো, এই ফায়ারের সংস্পর্শে যখন কি পানি আসবে, তখন কি পানি আস্তে আস্তে কি স্টিমে রূপান্তর হবে। সেই স্টিমটাকে আমি এই বাষ্প আউটলাইনের সাহায্যে বাইরে বের করে নিয়ে যাব। তারপর এখানে আরও কিছু মেকানিজম আছে। একটা বয়লারে যে স্টিম উৎপন্ন হয়, সেই স্টিমটা কি একটু কি ড্রাই থাকে, সেই ড্রাই স্টিমকে কি আরও শুষ্ক করার জন্য কি আমি একটি সুপার হিটার ব্যবহার করব, যার সাহায্যে কি আরও তাপীয় করে আমি বয়লারকে সুপার হিটার স্টিমে কি রূপান্তরিত করে তারপর হচ্ছে কি আমি স্টিম আউটলাইনের মাধ্যমে বাইরে বের করে আমি আমার কার্যবস্তুতে নিয়ে যাব। তো এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একটি কি ফায়ার টিউব বয়লার। দেখো আমরা আরও একটা যদি চিত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে কি একটা ফার্নেস, জাস্ট এই জিনিসটা আর কি, যে এটা হচ্ছে একটা ফার্নেস। এই ফার্নেসের এইদিকে আছে কি আমার টিউব থাকে, টিউবের ভিতরে কি আমরা দেখতে পাচ্ছি কি আগুন, যেহেতু এটা ফায়ার টিউব বয়লার, এই আগুনের চারপাশে হচ্ছে কি এইগুলো হচ্ছে পানি, এই পাশে হচ্ছে কি পানি, হ্যাঁ এই পাশে হচ্ছে পানি। তো এই পানি যখন কি আগুনের সংস্পর্শে আসবে, তখন কি এখানে কি স্টিম উৎপন্ন হবে, আস্তে আস্তে কি এই স্টিম উৎপন্ন হবে, স্টিমগুলোকে উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে কি এখানে একটা আউটলাইন পাবে, এই দিক থেকে কি স্টিমটা বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটি ফায়ার টিউব বয়লার। তো আমরা আশা করি যে ফায়ার টিউব বয়লার সম্বন্ধে তোমাদের একটি ধারণা তৈরি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপর দেখব যে ওয়াটার টিউব বয়লার। আমরা ইতিপূর্বে কি ওয়াটার টিউব বয়লার সম্বন্ধে আলোচনা করেছি। ওয়াটার টিউব বয়লার আমরা কাকে বলবো, যে বয়লারে কি টিউবের ভিতরে কি ওয়াটার থাকে আর টিউবের বাইরে হচ্ছে কি পানি থাকে। সেটা হচ্ছে কি যে টিউবের ভিতরে হচ্ছে ওয়াটার থাকবে এবং টিউবের বাইরে কি থাকবে, ফায়ার থাকবে। সেটা হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার। তো কোন বয়লারের ক্ষমতা বা দক্ষতা বেশি হবে, এখন কি তোমরা কি আন্দাজ করতে পারতেছো যে কোন বয়লারের দক্ষতা বেশি হবে, ফায়ার টিউব না ওয়াটার টিউব? দেখো ফায়ার টিউব বয়লারের ভিতরে কি টিউবের ভিতরে কি ফায়ার থাকে, তাহলে কি টিউবের যে জায়গাটুকু থাকে সামান্য জায়গা, বেশি জায়গা কিন্তু না। তাহলে কি আগুনটার পরিমাণটাও কি সামান্য থাকে। তাহলে কি যদি আগুনের পরিমাণ সামান্য থাকে বা তাপের পরিমাণ সামান্য থাকে, তাহলে কি সেটা দিয়ে কি সামান্য পরিমাণে কি কম পরিমাণ স্টিম উৎপন্ন হবে। তাহলে কি আবার যদি কি আমরা ওয়াটার টিউব বয়লার দেখি, দেখো এই ওয়াটার টিউব বয়লার যদি আমরা আলোচনা করি, এটা এখানে কি থাকবে, টিউবের ভিতরে হচ্ছে কি পানি থাকবে। যেহেতু টিউবের ভিতরে জায়গা কম, এখানে কি পানি যদি থাকে, আর যদি কি টিউবের বাইরে বেশি জায়গাটা নিয়ে কি আগুন থাকে, তাহলে কি বেশি আগুন থাকলে আর কম পানি থাকলে, তাহলে কি সেইখানে কি বেশি পরিমাণ স্টিম উৎপন্ন হবে না? অবশ্যই কি বেশি পরিমাণ স্টিম উৎপন্ন হবে, যেহেতু এখানে কি বেশি পরিমাণ কি তাপ থাকবে। তাহলে কি আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই অবশ্যই ওয়াটার টিউব বয়লারে কি দক্ষতা ফায়ার টিউব থেকে বেশি, যেহেতু ফায়ার টিউব বয়লারে কি টিউবের ভিতরে কি জায়গা কম থাকে এবং কম পরিমাণ জায়গাতে কি ফায়ার থাকে। এবং ওয়াটার টিউব বয়লারে যেহেতু কি বেশি জায়গা নিয়ে ফায়ার থাকে এবং কম জায়গা নিয়ে পানি থাকে, তো বেশি ফায়ার বা আগুন থাকার কারণে সেই আগুনের সংস্পর্শে যখন কি পানি আসে, তার সেটা কি সহজেই কি স্টিম উৎপন্ন হয় এবং স্টিমের প্রেশার কি ভালো থাকে। তো এটাই হচ্ছে কি ফায়ার টিউব এবং ওয়াটার টিউব বয়লার। তো আমরা ফায়ার টিউব বয়লার, ওয়াটার টিউব বয়লারের কাজ মোটামুটি জেনে নিলাম এবং জানলাম যে কোন বয়লারের দক্ষতা বেশি থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখে নিই যে ওয়াটার টিউব বয়লারের একটি চিত্র দেখে নিই। যে আমরা ফায়ার টিউব বয়লারের চিত্র দেখছিলাম কি, যে এই যে টিউবগুলো আছে, এই টিউবের ভিতরে কি আমরা ফায়ার দেখছিলাম, আর এই ওয়াটার টিউব বয়লারে কি এই যে টিউবগুলো আছে, এই টিউবের ভিতরে কি আমার পানি থাকবে, আর এই টিউবের বাইরের যে অংশগুলো আছে, এই বাইরের অংশগুলোর মধ্যে কি আমার ফায়ার থাকবে। তাহলে কি এই কম পরিমাণ জায়গার মধ্যে পানি থাকার কারণে এবং বেশি পরিমাণ জায়গার মধ্যে কি ফায়ার থাকার কারণে কি এই পানিটা কি বেশি তাপে তাপীয় হচ্ছে এবং কি বেশি পরিমাণ কি স্টিম উৎপন্ন হচ্ছে। এই জন্য কি আমার ওয়াটার টিউব বয়লারের কি দক্ষতা বেশি, এই জিনিসটা কি আমি বুঝতে পারতেছি। একটি বয়লারের কি বিভিন্ন অংশ থাকে, যেরকম কি টিউব থাকে,
দেখাচ্ছি। যেরকম টিউব থাকে, তারপর হচ্ছে যে হট ওয়াটার থাকে, তারপর হচ্ছে বাফেল থাকে, তারপর হচ্ছে হট গ্যাস থাকে, তারপর স্টিম আউটলেট লাইন থাকে, তারপর হচ্ছে আপার ড্রাম থাকে। এখানে দুইটি ড্রাম থাকে এই ওয়াটার টিউব বয়লারে, একটি হচ্ছে কি আপার ড্রাম, একটি হচ্ছে কি লোয়ার ড্রাম। হ্যাঁ, এখানে একটি লোয়ার ড্রাম থাকে। তো এই আপার ড্রামে কি স্টিম উৎপন্ন হয়, আর লোয়ার ড্রামে কি নিচের দিয়ে কি তলানিতে কি বিভিন্ন কাদা ময়লা এগুলো কি জমা হয়। তো এটি হচ্ছে কি একটি ওয়াটার টিউব বয়লার। তো আমরা দেখো পাশে আরেকটি ওয়াটার টিউব বয়লার দেখতে পাচ্ছি। এখানে কি একটি ওয়াটার টিউব বয়লার, এই যে টিউবগুলো আছে এই টিউবের ভিতরে কি পানি থাকবে এবং টিউবের বাইরের অংশে কি পুরোটাই কি আগুন দ্বারা কি বেষ্টিত থাকে। তো এটাই হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি যদি আমার কথাগুলো স্পষ্ট শুনে থাকো বা শুরু থেকে থাকো, তাহলে কি ইতিমধ্যে কি আমরা বয়লার সম্বন্ধে যে আলোচনা করেছি, যে বয়লার কি, বয়লারের বিভিন্ন প্রকারভেদ এবং হচ্ছে কি ওয়াটার টিউব বয়লার কি, ফায়ার টিউব বয়লার কি, এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কি আমাকে জানাতে পারো। একজন লিখেছে কি উদয় ভাদ্র, সে লিখেছে যে স্যার বয়লারগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কাজ কি। বয়লারের কাজ স্টিম উৎপন্ন করা, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। এখন বয়লারের ব্যবহার জানতে চাইছো, তাই না? আমাদের পরবর্তী যে স্লাইডগুলো আছে সেগুলো থেকে আমাদের বয়লারের ব্যবহার পাবো। আমরা কোন কোন ক্ষেত্রে আমরা বয়লার ব্যবহার করি সেই সব ক্ষেত্র নিয়ে আর কি আমরা আলোচনা করব। তাহলে আমাদের ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার শেখা হয়েছে। একজন লিখছে যে স্যারের সাথে কনভারসেশন করা যাবে ডিরেক্ট, তাহলে কি আরো বেশি ভালো হয়। এখন আমরা যে জিনিসটা বললাম যে কনভারসেশন যদি আমরা করতে যাই তাহলে কি জুম বা গুগল মিটে নিতে হবে। এই গুগল মিটে বা জুমে নেওয়ার একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যে ক্লাস মনিটরিং করবে এই রুটিন অনুযায়ী, সেই মনিটরিংটা তারা করতে পারবে না, কারণ তাদের কাছে তো আইডি পাসওয়ার্ড এগুলো থাকবে না। আমরা যদি তোমাদের দিয়ে দিই, তাদেরকে সেরকমভাবে দেওয়া সম্ভব না, বা তারা এরকম প্রত্যেকের টিচারের আইডিতে ঢুকে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেগুলোকে মনিটরিং করা সম্ভব না। তবু আমরা চেষ্টা করবো সামনে একটি ক্লাস জুম মিটিংয়ে নেওয়ার জন্য। তো জুম মিটিংয়ে নেওয়ার জন্য যেটা প্রয়োজন হবে, তোমাদের যে 4 জন ক্লাস ক্যাপ্টেন আসো 4টা গ্রুপের, এই 4 জন ক্লাস ক্যাপ্টেন আমাকে 4টা মেইল অ্যাড্রেস দিবা, মেসেঞ্জারে বা অন্যভাবে মেসেজে মেইল অ্যাড্রেস দিলে কি আমি সেই মেইল অ্যাড্রেসগুলো থেকে আমি তোমাদের গুগল বা জুম যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কটা আমি তোমাদের পাঠাবো। তারপর তোমরা হচ্ছে কি তোমরা আমাদের সাথে জুম বা গুগল মিটে ক্লাস জয়েন করতে পারবে। তো সামনের ক্লাসটা আমরা গুগল মিট বা জুমে করব, দেখবো আমরা সেটাতে কীরকম রেসপন্স পাওয়া যায়। ঠিক আছে? তো আমাদের ওয়াটার টিউব বয়লার গেল, ফায়ার টিউব বয়লার গেল। তারপর হচ্ছে আমরা বয়লার ব্লো ডাউন কি সেটা আমরা জানবো। বয়লার ব্লো ডাউন, আমরা বয়লার দেখছি এতক্ষণ, যে ওয়াটার টিউব বয়লার দেখছি আমরা কি একটা আপার ডাম আছে, একটা কি লোয়ার ডাম আছে। ঠিক আছে? এরকম কি একটা, এটা হচ্ছে কি লোয়ার ডাম, আর একটা উপরে যেখানে কি স্টিম উৎপন্ন হয় সেটা হচ্ছে কি আপার ডাম। যেহেতু বয়লারে পানি থাকে, যেখানে পানি থাকুক সেখানে কি পানিতে কিছু কি অপদ্রব্য থাকে। যদিও কি বয়লারে পানি ব্যবহারের পূর্বেই কি বয়লারের পানিকে কি বিশুদ্ধ করা হয়, অর্থাৎ শোধন করা হয়, কিন্তু কি তারপরেও কি পানিতে কিছু অপদ্রব্য কি থেকে যায়। এই পানির অপদ্রব্য থাকার কারণে বয়লারে বিভিন্ন সমস্যা তৈরি হয়। যেরকম বয়লারের স্কেলিং হয়, আমরা আলোচনা করব। বয়লার হচ্ছে কি বয়লার হচ্ছে যে তোমার বিভিন্ন যে টিউবগুলো আছে টিউবে কি মরিচা তৈরি হয়, এইসব সমস্যা হয়। তো এই যে লোয়ার ডামটা আছে বয়লারে, এই লোয়ার ডামে যখন দীর্ঘদিন বয়লার চলে, এই পানিতে বিভিন্ন অপদ্রব্য থাকার কারণে এই লোয়ার ডামে বিভিন্ন কি ময়লা কাদামাটি এগুলো হচ্ছে কি জমা হয়। এটাই হচ্ছে কি বয়লার ব্লো ডাউন। অর্থাৎ কি এই লোয়ার ডামে যখন কোনো অপদ্রব্য ময়লা জমা হবে তখন কি আস্তে আস্তে কি এই যে বয়লারের জায়গাটুকু, সেই জায়গাটুকু অবশ্যই কি কমে যাবে, তাই না? জায়গা কমে যাওয়ার কারণে কি বয়লারের কি ক্যাপাসিটিও কি আস্তে আস্তে কমতে শুরু করবে। তাই এই ব্লো ডাউন দূর করার জন্য এখানে কি একটি ব্লো ডাউন ভাল্ব থাকে। দীর্ঘদিন বা কিছুদিন পর পর বয়লারকে চালানোর পরে এই ব্লো ডাউন ভাল্বকে খুলে, অর্থাৎ কি তলানির পানি বের করার জন্য একটি বাল্ব ব্যবহার করা হয়। এই বাল্বকে যখন কি খুলে ফেলা হবে তখন কি একেবারে নিচে যে অপদ্রব্য ময়লা কাদা এগুলো জমা হবে সেগুলো কি এই পথ দিয়ে কি বাইরে বের হয়ে যাবে। তাহলে কি আমার বয়লারের যে আয়তন কমে যাওয়ার যে সংখ্যা ছিল সেই সংখ্যা থেকে আমরা কি মুক্তি পাবো। তাহলে কি এই বাল্বের সাহায্যে এই ব্লো ডাউন, অর্থাৎ কি এই বয়লার নিচের ডামে নিচের অংশে যে ময়লা কাদা অপদ্রব্য জমা হয়, এই বাল্ব যখন আমি খুলে দেবো তখন কি এই অপদ্রব্যগুলো কি এই লাইনের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। তো কি বেশ কিছুদিন পর পর কি এরকম কি বয়লারের মেনটেনেন্স করতে হয়। তো এটাই হচ্ছে কি বয়লার ব্লো ডাউন।
তো এখানে আমরা আরও বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি যে টিডিএস মনিটরিং, এগুলো হচ্ছে সেন্সর সিস্টেম, যে বয়লার ব্লো ডাউন বা বয়লারের তলানিতে যখন কি ময়লা বা কাদা অপদ্রব্য জমা হবে তখন কি এই বিভিন্ন সিস্টেমের সাহায্যে কি আমরা জানতে পারবো, এই বিভিন্ন সিস্টেমকে আমাদের ডিটেক্ট করবে যে বয়লার তলানিতে ময়লা কাদা এরকম বিভিন্ন অপদ্রব্য কি জমা হয়েছে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আমরা আলোচনা করি, পরবর্তীতে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ক্যাপাসিটি হচ্ছে কি কোনো বয়লার একক সময় অর্থাৎ প্রতি ঘন্টায় যে পরিমাণ কি স্টিম উৎপন্ন করতে পারে। বয়লারের মূল কাজ কি স্টিম উৎপন্ন করা, তাই না? যে প্রতি ঘন্টায় বয়লার যে পরিমাণ কি স্টিম উৎপন্ন করতে পারে সেটাই হচ্ছে কি বয়লারের ক্যাপাসিটি। ঠিক আছে, যে ফায়ার টিপ বয়লারের ক্যাপাসিটি এক ধরনের থাকতে পারে, ওয়াটার টিপ বয়লারের কি ক্যাপাসিটি কি এক ধরনের থাকতে পারে। ক্যাপাসিটি বলতে আসলে কি যে বয়লার স্টিম উৎপন্ন করতে, তাই না? অর্থাৎ কি স্টিমের প্রেশার কেমন থাকবে, ওয়াটার টিপ বয়লারের তো প্রেশার বেশি থাকবে, স্টিমের প্রেশার যেহেতু তার দক্ষতা বেশি, আর ফায়ার টিপ বয়লার হচ্ছে স্টিমের প্রেশার একটু কি কম থাকবে। তো বয়লার প্রতি ঘন্টায় যে পরিমাণ স্টিম উৎপন্ন করে সেটাই হচ্ছে বয়লারের ক্যাপাসিটি। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে কি বয়লার স্কেলিং কি আমরা যদি জানি, এই দেখো যে এগুলো হচ্ছে কি বয়লারের টিউব। এই টিউবগুলো কিন্তু একসময় এরকম ছিল না, জকজকা ছিল, চকচকে ছিল। তো এই দীর্ঘদিন চলার পর বয়লার পানিতে বিভিন্ন অপদ্রব্য থাকার কারণে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম পটাশিয়াম এরকম বিভিন্ন কি জিনিস থাকার কারণে অপদ্রব্য থাকার কারণে বয়লারে কি আস্তে আস্তে কি এরকম কি টিউবের মধ্যে কি তলানিতে কি আস্তরণ জমা হয়। এই আস্তরণ জমা হওয়ার হতে 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 যখন কি যেই জায়গায় মরিচা ধরে বা আস্তরণ তৈরি হয় সেই জায়গায় কি আস্তে আস্তে কি ফুটো হয়ে যায় না? দেখবা যে যখন যেই টিনগুলো দেখে মরিচা ধরতেছে দীর্ঘদিন এরকম মরিচা থাকার কারণে কি যখন ওই টিনগুলোতে তুমি স্পর্শ করবা বা কোনো কিছুর আঘাত লাগবে তখন কি সেগুলো কি ফুটো হয়ে যাবে। এরকম কি বয়লার বিভিন্ন দীর্ঘদিন চলার সময়, দীর্ঘদিন চলার পর এরকম যখন কি স্কেলিং তৈরি হয় বা আস্তরণ তৈরি হয় তখন সেগুলো কি এরকম কোনো একটা জায়গায় কি বয়লার ফুটো হয়ে যায়। তো এরকম অবস্থা যখন তৈরি হয় সেটাকে আমরা বলবো বয়লার স্কেলিং, বা তার মধ্যে একটা আস্তরণ যখন পড়ে সেটাকে আমরা বলবো কি স্কেলিং। এই টিউবের মধ্যে কি এরকম দীর্ঘদিন চলার পর কি পানিতে অপদ্রব্য থাকার কারণে এরকম আস্তরণ তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে যারা শুনতেছো তারা আমাকে তোমাদের রুল পর্ব শিখে এই তিনটা জিনিস দিয়ে দিবে, তারপর হচ্ছে কি আমরা হাজিরা নিতে পারবো। তো যারা বিভিন্ন প্রশ্ন করতে তাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমি চেষ্টা করতেছি। তো যে একজন প্রশ্ন করেছিলে যে ইউটিলিটি অফ বয়লার অর্থাৎ কি বয়লারের ব্যবহার কি, আমরা এখন যদি যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেই স্লাইডটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কি বয়লার ইউটিলিটি অফ বয়লার অর্থাৎ কি বয়লারের ব্যবহার ক্ষেত্রে আমরা দেখাতে চেষ্টা করেছি। এক নম্বর ব্যবহার হচ্ছে কি বয়লার ব্যবহার হচ্ছে পাওয়ার সেক্টর অর্থাৎ কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। আমরা তো জেনে থাকি যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, তাই না? ডিজেল পাওয়ার প্ল্যান্ট আছে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে। এই স্টিম টারবাইন যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এই স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টটা কীভাবে পরিচালিত হয় আসলে আমরা কি জানি যে অল্টারনেটর ঘুরলেই কি বিদ্যুৎ উৎপন্ন হয়। একটি নির্দিষ্ট আরপিএমে যখন তুমি অল্টারনেটরকে ঘোরাতে পারবে তখন কি তোমার ইলেকট্রিসিটি কি প্রডিউস হবে। এই অল্টারনেটরকে ঘোরাতে কি আমরা কি ব্যবহার করি? ডিজেল ইঞ্জিনে একটি ডিজেল ইঞ্জিন ব্যবহার করি, গ্যাস ইঞ্জিনে একটা কি গ্যাস ইঞ্জিন ব্যবহার করি। গ্যাস টারবাইন যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এরকম স্টিম টারবাইন যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এই স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে কি আমি কি স্টিমকে চালানোর জন্য কি এই যে বয়লারের সাহায্যে যে আমি স্টিম উৎপন্ন করি সেই স্টিমের প্রেশারকে আমি ব্যবহার করি। তাই বয়লারের স্টিমের প্রেশার দ্বারা কি আমি স্টিম টারবাইনকে চালাই, আর স্টিম টারবাইনের সাহায্যে কি আমার কি জেনারেটর কাপলিং থাকার কারণে জেনারেটর কি তখন কি ঘুরে, আর জেনারেটর যখন কি ঘুরবে তখন কি আমার বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে এরকম কি পাওয়ার সেক্টরে কি বয়লার ব্যবহার করে কি আমি পাওয়ার উৎপন্ন করতে পারতেছি। তারপর হচ্ছে টেক্সটাইলে আমার ব্যবহার আছে। টেক্সটাইলে বিভিন্ন ধরনের সুতা বা বিভিন্ন ধরনের যেখানে কি আমার রং মিশ্রিত বা তাপ দেওয়ার প্রয়োজন হয়। তোমরা কি জানো যে বয়লারের যে কাপড়গুলো আছে, যে টেক্সটাইলের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে সেদ্ধ করা বা তাপ দেওয়ার প্রয়োজন হয়, সেইখানে কি এই স্টিমের তাপকে ব্যবহার করা হয়। তারপরে এরকম সুগার প্লান্টেও কি আমি বয়লার ব্যবহার করে থাকি। থার্মাল পাওয়ার প্লান্টে অর্থাৎ তাপীয় যে পাওয়ার প্লান্টগুলো আছে সেখানে আমি বয়লার ব্যবহার করে থাকি। তার প্লাইউড আছে সেখানে বয়লার ব্যবহার করি। ফুড প্রসেসিং যে প্লান্ট বা ইন্ডাস্ট্রি আছে সেখানে কি আমি বয়লার ব্যবহার করে থাকি। তারপর যে স্টিম পাওয়ার প্লান্ট যেটা আমরা কি বললাম এরকম কি এইসব জায়গায় কি আমরা বয়লারকে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে কি আমরা সচরাচর দেখে থাকি যে আমাদের যে বিভিন্ন রাইস মিল আছে না, এই রাইস মিলেও কিন্তু আমরা বয়লার ব্যবহার করে থাকি। অর্থাৎ স্টিমের প্রেসারে বা স্টিমের গরমের সাহায্যে আমি বয়লারকে তাপীয় করে থাকি। হ্যাঁ, নমস্কার। ক্লাস করতেছি। তারপর হচ্ছে কি এটা আমরা কি বয়লারের ব্যবহার জানলাম। হ্যাঁ,
তারপর হচ্ছে কি আমরা জানবো যে দুইটা বয়লারের কি পার্থক্য, অর্থাৎ কি আমরা ফায়ার টিপ বয়লার এবং ওয়াটার টিপ বয়লার সম্বন্ধে আলোচনা করেছি। এই বয়লারের পার্থক্যগুলো আমরা জানবো। যেরকম কি আমরা জানি কি ফায়ার টিপ বয়লারের টিউবের ভিতরে কি ফায়ার থাকে আর বাইরে পানি থাকে, ওয়াটার টিউব বয়লার কি টিউবের ভিতরে কি ওয়াটার থাকে, বাইরে হচ্ছে কি আগুন থাকে। তারপর হচ্ছে যে এই ওয়াটার টিউব বয়লারে যে স্টিম উৎপন্ন করে, দেখো এটার প্রেশার হচ্ছে কি 165, এবং কি ফায়ার টিউব বয়লার যে স্টিম উৎপন্ন করে দেখো যে সেটা হচ্ছে অনলি 24.5 বার। তাহলে কি স্টিমের প্রেশার যদি কম হয় তাহলে তার দ্বারা কি কম কাজ করা সম্ভব হবে না। এই জন্য দেখো যে এই ফায়ার টিউব বয়লারের কি দক্ষতা কম, আর এখানে কি স্টিমের প্রেশার অধিক থাকার কারণে এর দ্বারা কি আমি বেশি কাজ করতে পারবো, এই জন্য কি এই বয়লারের কি দক্ষতা অধিক। তারপর হচ্ছে যে দ্য রেট অফ জেনারেশন স্টিম ইজ হাই আপ টু কি 450 টন, মানে প্রতি ঘন্টায় এই ওয়াটার টিউব বয়লারে কি 450 টন স্টিম উৎপন্ন করতে পারে। দেখো যে অন্যদিকে এই ফায়ার টিউব বয়লার মাত্র 9 টন 10 টন এরকম কি স্টিম উৎপন্ন করতে পারে, যেহেতু তার ইফিসিয়েন্সি বা দক্ষতা কম। এটার ইফিসিয়েন্সি হচ্ছে কি 90%। দেখো ওয়াটার টিউব বয়লার ইফিসিয়েন্সি কি 90%, আর ফায়ার টিউব বয়লার ইফিসিয়েন্সি হচ্ছে মাত্র কি 75%। তারপর হচ্ছে অপারেটিং কস্ট এটার একটু বেশি, যেহেতু কি এটার সরঞ্জামাদি বেশি, তার এটার অপারেটিং কস্ট একটু এমনিতেই বেশি হবে, যেহেতু তার ইফিসিয়েন্সিও বেশি, তার ক্যাপাসিটি বেশি, তাহলে কি অপারেটিং কস্ট বেশি হলেও কোনো সমস্যা নেই। এটার অপারেটিং কস্ট মোটামুটি কম, যেহেতু তার ওই সরঞ্জামাদি অনেক কম থাকে। তারপর হচ্ছে বাস্টিং চেঞ্জ অফ ওয়াটার টিউব বয়লার ইজ মোর, মানে এটা কি ওয়াটার টিউব বয়লারে কি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, হ্যাঁ, আর ফায়ার টিউব বয়লারে কি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা কি একটু কম থাকে। এটা হচ্ছে কি বড় ধরনের পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় ওয়াটার টিউব বয়লার, আর এটা হচ্ছে কি ছোট ধরনের পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এইসব হচ্ছে কি ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লারের মধ্যে পার্থক্য। আচ্ছা, অনেক আকিকুল ইসলাম আরিফ লিখছে যে স্যার এভাবে ভালো, যে এভাবে যদি কোনো কিছু মিস করা যায় তাহলে খাতার মধ্যে লেখা যায়। হ্যাঁ, যদি তোমরা মনে করো যে এভাবে ভালো তাহলে এভাবে ক্লাস করাবো। দেখো আমার স্লাইড ঠিক আছে কিনা বা আমার কথাগুলো বোঝা যায় কিনা, এই জিনিসটাই হচ্ছে কি মেইন। আমি তো বাংলায় বলতেছি, আমি যে কোনো কথা কিন্তু কি বাংলায় বলতেছি, তো যদি মনোযোগ দিয়ে শোনো আশা করি কি আমার কথাগুলো কি ঠিকভাবে বুঝতে পারবে। তারপর দেখো আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনটা ওয়াটার টিউব বয়লার, কোনটা ফায়ার টিউব বয়লার। তো আমরা পুনরায় আবার একটি চিত্র দেখলাম যে ওয়াটার টিউব বয়লার হচ্ছে এটা হচ্ছে টিউবের ভিতরে পানি, বাইরে আগুন। তারপর এটা ফায়ার টিউব বয়লার, টিউবের ভিতরে কি ফায়ার, বাইরে হচ্ছে কি পানি। তারপর হচ্ছে যে বয়লার, আমরা বয়লার ক্যাপাসিটি নিয়ে আলোচনা করেছি যে প্রতি ঘন্টায় একটি বয়লার যে পরিমাণ স্টিম উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে কি বয়লারের ক্যাপাসিটি। এখন আমরা দেখব যে বয়লারের ইফিসিয়েন্সি হচ্ছে কি বয়লারকে স্টিম উৎপন্ন করতে গেলে তার মধ্যে কি আমার তাপ প্রয়োগ করতে হয়। তো এই তাপের ফলে আমি যতটুকু বাষ্প বয়লার থেকে পাবো সেটাই হচ্ছে কি আমার বয়লারের এফিসিয়েন্সি, অর্থাৎ কি বয়লারে ব্যবহৃত মোট তাপ ডিভাইডেড বাই কি উৎপাদিত স্টিম, এটার অনুপাতটাই হচ্ছে কি আমার বয়লারের এফিসিয়েন্সি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের 10টা 15 পর্যন্ত কি ক্লাস ছিল, ইতিমধ্যে কি 10টা 20 বেজে গেছে। তো আমি মনে করি যে তোমাদের পরবর্তীতে হয়তো অন্য কোনো বিষয়ে ক্লাস আছে। তো আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ বয়লারের বৈশিষ্ট্য বা বয়লারের প্রকারভেদ, এই পার্টগুলো তোমরা কি বাড়িতে কি পড়াশোনা করবে। যদি একজন না বুঝো আরেকজনের কাছে জিজ্ঞেস করবে। এভাবে কি তোমরা নিজেদের মধ্যে কি এই বয়লার সম্বন্ধে বা যে কোনো বিষয় সম্বন্ধে কি তোমাদের যে স্কিলটা আছে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করো। আর যদি কোনো কিছু না বোঝো তাহলে কি আমাকে জিজ্ঞেস করতে পারো বিভিন্ন মাধ্যমে। তো বাড়ির পড়া হচ্ছে যে আজকের যে পার্ট সেটা হচ্ছে বাড়িতে পড়াশোনা করবা। তারপর হচ্ছে যে পরবর্তী যে অধ্যায় আছে সেটা কি একটু পড়ে আসবা, তাহলে কি ক্লাসে তোমার মনোযোগ বেশি থাকবে, তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা যদি কি পরবর্তী পার্টটা তুমি কি আগে একটু পড়ে আসো। ঠিক আছে, তো এই ক্লাসটি যদি পুনরায় আবার দেখতে চাও তাহলে তোমাকে ভিজিট করতে হবে অর্থাৎ ফেসবুকে গিয়ে তোমাকে লিখতে হবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস। হ্যাঁ, এভাবে তুমি এই ক্লাসটি দেখতে পাবে। তো কোনো প্রশ্ন থাকলে উত্তর দিতে আমি প্রস্তুত আছি। যদি কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আশা করি যে পেন্ডিং নেই। আমি সবসময় তো চেষ্টা করেছি যে প্রশ্নগুলো ছিল উত্তর দেওয়ার জন্য। তো শেষ পর্যায়ে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। না, কারো কোনো প্রশ্ন নাই। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে আমরা শেষ করব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ক্লাস অনুযায়ী যে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা আমাদের সাথে কি অ্যাটেন্ড হবে, এই ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং ক্লাসে যে পড়াশোনাগুলো হয় সেগুলো কি বাসায় পড়াশোনা করবে, তাহলে কি তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে কি ভালো নলেজ তৈরি হবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং মহামারী থেকে দূরে থাকবে। সবার জন্য সবাই দোয়া করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।